আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জানালে এবং যে খবরটা জানাতে চাই দর্শক, ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২,০০০ ভবন, এরকম একটা শঙ্কার খবর রয়েছেন। বিশেষজ্ঞরা এই শঙ্কাটা করছেন, সেই শঙ্কাটার জায়গাটা একটু জানতে চাই। এবং এই শঙ্কার খবর যখন আমরা জানছি তখন আমরা শিরোনামে বলছি যে ১৫ ঘন্টায় দেশের ৩ অঞ্চলে ছোট এবং মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। সরকারি হাসপাতালের অনেক ভবন ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার একটা আশঙ্কা তো রয়েছে। সার্বিক দিক নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে এ পর্যায়ে যুক্ত হয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন, কিন্তু আসলে শঙ্কার খবর নিয়েই যুক্ত হচ্ছেন, যে কারণে অনেকগুলো বিষয় আপনার কাছে জানতে চাওয়ার। এবং আমার সঙ্গে যিনি আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, তিনিও আলোচনায় আছেন এবং তিনিও আপনাকে হয়তো কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, TVN24-কে দেখা সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার তথ্য, সেই তথ্য ঘেঁটে যে ঢাকায় রিক্টার স্কেলে সর্বোচ্চ ৮ মাত্রা একটা ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে, ব্যাপক প্রাণনাশের একটা আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা যখন আশঙ্কা করেন তখন আসলে আমাদের সাবধানতার একটা বার্তাই তারা দেন। আপনি কি আমাদের বলবেন যে কি ধরনের ঝুঁকি আছে আমাদের এই রাজধানী সহ গোটা বাংলাদেশের, সংক্ষেপে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে একাত্তরের দর্শক শ্রোতাদের। মোস্ট সার্টেনলি, ডেফিনেটলি বাংলাদেশের কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চলেই অবস্থিত এবং তার প্রেক্ষিতে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার ডেফিনেটলি একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সম্ভাবনাটা যে রয়েছে সেটা তো আমরা গত কয়েকদিনে দেখলাম। ২১ তারিখে মাধবদীতে যে ৫.৭ মাত্রার ভূমিকম্প হলো, তার পরবর্তীতে আরও ২টা ভূমিকম্প হলো। মোটা দাগে আর কি একটা ৪.৩ এবং আজকে যেটা হলো ৪.০ মাত্রা। তো সেই হিসাবে এটা তো একটা বোঝাই যাচ্ছে যে এটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, এতে তো কোনো সন্দেহই নেই। সুতরাং অন্যান্য বিশেষজ্ঞরা বিভিন্ন স্টাডির মাধ্যমে সর্বোচ্চ সম্ভাব্যতা যেটা ওরা বলেছে সেটা হচ্ছে ৮.২ থেকে ৯ মাত্রা ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা মানে এই না যে তাৎক্ষণিকভাবে হয়ে যাবে অথবা হয়ে যাচ্ছে অথবা আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা ঘটতে যাচ্ছে। সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেই সর্বোচ্চ মাত্রাটা হচ্ছে আপ টু 9, ৮.২ থেকে ৯। যদিও কোনো কোনো ভূতত্ত্ববিদ মনে করছে যে এত মাত্রার ভূমিকম্প না হলেও ৭.৫-এর উপর তো ভূমিকম্প হতেই পারে এবং এটা ঢাকার আশেপাশে অঞ্চলেই হবে। তো ৩টা যে ভূমিকম্প হয়ে গেল, ৩টার যদি আপনি জিওগ্রাফিক্যালি ম্যাপে দেখেন তাহলে দেখবেন যে মাধবদীর থেকে পরবর্তীতে নরসিংদী এবং আজকে গোরাশাল, ৩টা ভূমিকম্পই একটা লাইনের উপরে আছে। কিন্তু আপনি যদি একটা লাইন টানেন ম্যাপে দেখবেন 3টা ভূমিকম্পই মোর অর লেস এটা সাউথ থেকে নর্থের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এর মানে ভূমিকম্পগুলো র্যান্ডম না, যে যত্রতত্ত্ব হচ্ছে না। এর মানে হচ্ছে যে জিওলজিক্যাল ভাষাতে, ভূতত্ত্বের ভাষায়, যখন কোনো অঞ্চলে বড় ধরনের চ্যুতি থাকে বা ফাটল বা বড় ধরনের ফল্ট লাইন আর কি, সে ফল্ট লাইনগুলো বরাবরই যে আর্থ ক্রাস্ট অথবা পৃথিবীর যে ত্বক, যেটাকে আমরা লিথোস্ফিয়ারিক প্লেট বলি ইংলিশে, ভূমির যে ত্বক সেগুলি আসলে নড়াচড়া করে যখন একটা রেসপেক্ট আর একটা, এগুলি তো নড়াচড়া করে হচ্ছে একটা লাইন বরাবর, মানে মাটির উপরে যদি দেখেন মনে হবে একটা লাইন বরাবর, বাট এই লাইনটার থেকেই ভিতরের দিকে একটা তল ঢুকে পড়েছে, মানে একটা প্লেনের উপর আর কি দুটো জিনিস মুভ করছে। তাহলে যখন উপর থেকে ম্যাপ থেকে দেখবেন লাইন, সেই তলটাকে ম্যাপের উপরে দেখা যাবে একটা লাইন হিসাবে। তাই আমি যেটা বললাম 3টা ভূমিকম্পই কিন্তু মোটা দাগে আপনি যদি ম্যাপে দেখেন পরিষ্কারভাবে দেখবেন 3টা একই লাইনের উপর, যে প্রজেকশনটা করা হচ্ছিল, ধারণাটা, সেই ধারণা বরাবর ঘটছে সবকিছু, ধারণা বরাবরই রয়েছে আর কি, সেটাই বলছি যে এটা হ্যাঁ। একটু সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন আপনার সঙ্গে কথা বলবেন। জি জি, থ্যাংক ইউ। আপনি একজন ভূতত্ত্ববিদ হিসেবে অনেক জ্ঞান গর্ভ তথ্য দিয়েছেন। দুটো ব্যাপারে একটু জানার আছে, সেটা হচ্ছে ভূমিকম্পের যেমন ঘূর্ণিঝড়ের যে সতর্কতা দেওয়ার ব্যবস্থা আছে, ভূমিকম্পের কি সেরকম সতর্কতা দেওয়ার কোনো ব্যবস্থা, সায়েন্টিফিক কোনো ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থাটা এখনো হচ্ছে লোকেশনের উপরে মানে নির্ভরশীল, স্থান কোথায় হতে পারে এবং কি মাত্রার ভূমিকম্প হতে পারে। আর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস কিংবা বন্যার যেমন টাইমিং ধরে দেওয়া যায়, এত তারিখের মধ্যে অতটার সময় ল্যান্ডফল হবে,
মানে জলোচ্ছ্বাসটা মনে করুন উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে, এইরকম কোনো ধরনের সতর্কতা ভূমিকম্পের ব্যাপারে পৃথিবীতে এখনো দেওয়া যায় না। তবে এটা হচ্ছে শুধুই কিন্তু আমরা স্যার আমরা গত কয়েকদিন দেখতে পাচ্ছি যে 5ই ডিসেম্বর একটা বড় ধরনের ভূমিকম্প হবে, এটা অসমর্থিত এবং কোনো ধরনের তথ্য ভিত্তি ছাড়াই এটা প্রচার করা হচ্ছে। এবং আপনি জানেন যে সোশ্যাল মিডিয়াগুলো আজকে অত্যন্ত পাওয়ারফুল, যেটা অনেক ক্ষেত্রে মেইনস্ট্রিম এবং মিডিয়াকেও চ্যালেঞ্জ করে ফেলে তথ্যের দিক থেকে, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে অথবা আতঙ্ক ছড়াতে রিজনেবল গ্রাউন্ড হিসেবে মনে করে না। অনেকে বলতে শুনেছি যে গ্রামে চলে যায় এই কয়টা দিন। জি, সেটাও একটা ইন্টারেস্টিং, অর্থাৎ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা। এক্ষেত্রে আপনার অবজারভেশনটা কি, এই যে 5ই ডিসেম্বর অথবা এরকম কিছু? জি জি, দেখুন এটা খুবই দুঃখজনক যে মানুষ জ্ঞানগর্ভ আলোচনা না করে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা না করে যখন যত্রতত্র নানান ধরনের আতঙ্ক ছড়ায়, বিশেষ করে আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুতে যখন এই ধরনের আতঙ্ক ছড়ায়, এগুলি আমি মনে করি শুধু অন্যায়ই না, এগুলি অপরাধ আমার দৃষ্টিতে। কারণ হচ্ছে পৃথিবীতে একটাও ভূতত্ত্ববিদ আপনি পাবেন না যে বলে দিবে 5ই ডিসেম্বরে বাংলাদেশে একটা ভূমিকম্প হবে। তো সেখানে আপনারা যদি বিজ্ঞানের উপর, যাদের এইসব ব্যাপারে বিজ্ঞান ভিত্তিক মানে জ্ঞান রয়েছে, যেমন আমরা পড়াশোনা করেছি ভূতত্ত্ব নিয়ে এবং জীবনের একটা বৃহৎ অংশ কাটিয়েছি ভূতত্ত্ব নিয়ে, এবং সেটা কয়েক দশক। এবং আমরা তো গেল ব্যক্তিগতভাবে, আমি যেটা বললাম, আমি যুক্তরাষ্ট্রে বাস করি, আপনারা জানেন যুক্তরাষ্ট্রে একটা ইউনিভার্সিটিতে ভূতত্ত্বই পড়াই, পরিবেশ বিজ্ঞানী পড়াই, এবং এই লেভেলের কেউ যদি প্রিডিকশন করতে পারতো ভূমিকম্পের ব্যাপারে, তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে যে বড় ভূমিকম্প নিয়ে যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গবেষণা করে, এবং আমাদের দেশ এমনকি যখন ভূমিকম্প হয় তখন আমরা কোথায় যাই সংবাদটা দেখার জন্য? ইউএসজিএসএ, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের সাইটে আমরা যাই। এটা আমরা না, সারা পৃথিবী সেখানে যায়। তো এইরকম জ্ঞান গর্ব যদি কোনো বাঙালি, কোনো ভূতত্ত্ববিদের থাকতো যে 5 তারিখে ভূমিকম্প হবে এটা বলে দিচ্ছে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাকে $1 মিলিয়ন উপরেও বেতন দিয়ে যুক্তরাষ্ট্রের ইউএসজিএসএ তাকে হায়ার করে নিয়ে আসতো। তো এই জিনিসগুলো তো আপনারা দয়া করে কান দিবেন না, দয়া করে এইসব ব্যাপারে মানে আতঙ্ক ছড়ানো থেকে দূরে থাকবো আমরা, এবং আমরা বিজ্ঞানের উপরই নির্ভরশীল হব। আরেকটা প্রশ্ন, আপনি স্যার বলছিলেন সম্ভবত যে 72,000 ভবন যদি 8 থেকে 9 রিক্টার স্কেলে হয়, এই ফিগারটা মানে কিভাবে করলেন, ধারণা করলেন? আর দ্বিতীয়ত হচ্ছে, অথবা আপনার ধারণার মধ্যে আসলো, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিন্তু গত 2-3 দশকে যে স্থাপত্যবিদ যারা ডিজাইন করেন বিল্ডিংয়ের, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কেনা বেচাও যখন হয় সবাই কিন্তু, অথবা নিজে যখন বানান, তখন ওই ভূমিকম্প নিরোধক ব্যবস্থাগুলোর ব্যাপারে একটা সচেতনতা আছে এবং অনেকটা প্রয়োগও হচ্ছে বলে যতটুকু জানি। রিসেন্টলি যে কয়েকজন মানুষ মারা গেছে দুঃখজনকভাবে, তারা কিন্তু কোনো বিল্ডিংয়ে মারা যাননি, অনেক বিল্ডিং যদিও হেলেছে, এবং তারা কিন্তু ওপেন স্পেসে যেখানে ইট পড়ে এবং অন্যান্যভাবে হয়েছে। তা আপনার এই স্পেকুলেশনের বেসটাকে আপনি কাইন্ডলি একটু এলাবোরেট করবেন প্লিজ। জি জি, অবশ্যই। এই স্পেকুলেশনটা এটা আমার নিজস্ব স্পেকুলেশন না, এখানে যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বেসে যে বিল্ডিংগুলোর যে কোয়ালিটি বাংলাদেশে যেগুলি রয়েছে ঢাকা শহরে, সেগুলি থেকে একটা এক ধরনের প্রাক্কলন রয়েছে। যারা মানে এই স্টাডিগুলো ঢাকাতে করছেন, যেমন তারপরে হচ্ছে যে রাজুক কিছুদিন আগে, তারা তো আপনারা জানেন যে আমাদের দেশে তারাই সবচেয়ে বড় সংস্থা সরকারি, যারা বিভিন্ন পারমিশন দেয় এবং নিয়ন্ত্রণ করে এবং দেখভাল করে, তারা কিন্তু 4 লক্ষের বেশি ভবন ধসে পড়ার সম্ভাবনা আছে বলে তারা নিজেরাই বলেছে। ইনফ্যাক্ট 4,65,000 কত জানি ওরা বলেছে। আমি যে 72,000 সংখ্যাটা বলেছি সেটা বরং অনেক কনজারভেটিভ, তাই না? কারণ এটা হচ্ছে টোটালি যে আমাদের যে অতীতের যে ভবনগুলো, বর্তমানের ভবনগুলো আপনি নিজে উল্লেখ করলেন, অনেকগুলি ভবনে ইমারত বিধিমালা মেনে তৈরি করা হচ্ছে, সেটা করা হলে খুবই ভালো, সেটাই উচিত। কিন্তু অতীতে যে ভবনগুলো, তখন তো আমাদের ইমারত বিধিমালাও ছিল না, ঐতিহাসিকভাবেও প্রচুর পুরনো বিল্ডিং রয়ে গিয়েছে। তো সেইগুলো যদি 7 মাত্রা কিংবা তার অধিক ভূমিকম্প হয়, সেগুলি সহনশীল মাত্রায় এই বিল্ডিংগুলো মোটেও না। তো এগুলির সংখ্যা মোরলেস 70-80 হাজার বলে ধারণা করা হয়। সেই সংখ্যাটা
যে একেবারেই টু দা পয়েন্টে বলা যাবে এমন না, মানে হাজার হাজার বিল্ডিং ডেফিনেটলি ধসে পড়বে যদি 7-এর অধিক ভূমিকম্প হয়। সেই দৃষ্টিকোণ থেকেই এই সংখ্যাটা এসছে। একদম। আমার আরো কিছু জিনিস জানতে চাইবার আছে। আপনি সাক্ষাৎকারে একবার বলছিলেন যে ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করাটা কঠিন, এই জন্য নিতে হবে 4 ধাপের প্রস্তুতি। আমি একটা বিরতিতে যাব এবং ফিরে এসে এই প্রস্তুতি জায়গাটা একটু বলবেন, সাথে কিছু পরামর্শ দেবেন, কারণ অনেকেই আছেন বহুতল ভবনে থাকেন, ভূমিকম্পের সময় তাৎক্ষণিকভাবে তার কি করা উচিত তিনি আসলে সেটা বুঝে উঠতে পারেন না। সেই জায়গা থেকে কোনো আইডিয়া, কোনো ধারণা, কোনো সাজেশন আপনার কাছ থেকে পাবো কিনা, একটা ছোট্ট বিরতি বা ফিরে এসে সেগুলো নিয়ে কথা বলবো। দর্শক, সবশেষ বিরতিতে যাচ্ছে একাত্তর জানালে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা বলছিলাম ভূমিকম্প নিয়ে এবং জানিয়েছি শুরু থেকে আমাদের সঙ্গে আছে সিনিয়র সাংবাদিক শামসুল আলম নিচন এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে দুটো বিষয় একটু জানতে চাই। প্রথমত, যেই ভূমিকম্পে ভেঙে পড়া যে ভবন, ঝুঁকিপূর্ণ ভবন, সেগুলো আসলে কিভাবে শনাক্ত করা হয়েছে? রাজুকের অনুমতি নিয়েই, নীতিমালা মেনেই যদি আসলে তৈরি করা হয়, সেটা আসলে ঝুঁকিপূর্ণ, এটা কিভাবে মাপাটা হলে একটু বলবেন। সাথে বলা হচ্ছিল ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা কঠিন এবং এর জন্য নিতে হবে 4 ধাপ প্রস্তুতি। 4টা ধাপ আসলে কি? জি জি, কোন কোন ইমারত ঠিক ভূমিকম্প সহ্য করার মতো অবস্থায় নেই, সেটা কিন্তু আসলে একটা ভূতত্ত্ববিদের নির্ধারণ করার কাজ না। যার যেটা কাজ সেটা তাকেই করতে হবে। সেখানে আমি মনে করি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা, তাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলি নিরূপণ করার। যে প্রথমত যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলি ইমারত বিধিমালা অনুযায়ী হয়েছে কিনা। ইমারত বিধিমালা অনুযায়ী হলে, নতুন ইমারত বিধিমালাতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা, তো সেই অনুযায়ী যদি হয় তাহলে এগুলিকে 8 মাত্রার বা তারও অধিক ভূমিকম্প যাতে সহনশীল হয় সেভাবে তৈরি করা। এটা কি 4টা ধাপের একটি, তাই তো? জি না, সেটা 4টা ধাপ না। সেটা আমি বলছি, আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে নিরূপণ করা হয় যে বিল্ডিংটা মানে আর্থকুয়েকে টিকে থাকবে কিনা। যেটা আমি বললাম সেটা একটা জিওলজিস্টের কাজ না, সেটা ইঞ্জিনিয়ারদের কাজ। তারা ধরতে পারে, তারা হিসাব করতে পারে, তারা সেইখানে নতুনগুলো বিধিমালা মেনে নিয়ে হওয়ার কথা ছিল। যদি সমস্ত আইন কানুন মেনে হয়ে থাকে, কোনো ধরনের ব্যত্যয় না হয়, দুর্নীতি না হয়ে থাকে, তাহলে সেগুলি ভূমিকম্প মানে সহনশীল হওয়ার কথা। আর আমি যেটা বলেছি এখন 4টা ধাপের কথা, যে সেইটা আমি বরং আজকে বলব 5টা ধাপের কথা। 4টা ধাপ আমি যেটা বলেছি ভূমিকম্পের ব্যাপারে, 1 নম্বর হচ্ছে যে নতুন বিল্ডিং যদি হয় এখন থেকে, তাহলে অবশ্যই ইমারত বিধিমালা অনুযায়ী হওয়া উচিত, যেগুলি ভূমিকম্প সহনশীল হবে। ভূমিকম্প সহনশীল হতে হলে সেগুলির যে বেসমেন্টে, যে স্ট্রাকচারে এক ধরনের প্যাডিং, এক ধরনের রাউন্ড বল, মেটালিক বল দেওয়া হয়, যাতে পুরো বিল্ডিংটা আর কি আস্তে আস্তে দুলতে পারে ভূমিকম্পের সাথে। যেটা আমি বললাম সেটা হচ্ছে, আমি যেটা জেনেছি, এটা কিন্তু আমি আবারও দাবি করছি না যে জিওলজিস্টের কাজ এটা, যে বিল্ডিংটা কিভাবে ডিজাইন করা হবে সেটা ইঞ্জিনিয়ারদের কাজ। 2 নম্বর ধাপ আমি যেটা বলেছি, যে যেসব বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে সেগুলি অতি দ্রুত আমাদের অ্যাসেস করা দরকার, তার কোয়ালিটিটা কি, সেগুলি কি ভূমিকম্প প্রবণ অবস্থায় রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সেগুলিকেও শক্তপোক্ত মজবুত করা যায়। এটা ইংলিশে রেট্রো ফিটিং বলে। রেট্রো ফিটিং করা যায়, সেটা কিন্তু ব্যয়বহুল একটা ব্যাপার, কিন্তু করা যায়। যদি বিল্ডিংটার দামের দিক বিবেচনা করে, এর বয়স বিবেচনা করে এটাকে রেট্রোফিট করতে হয়, সেটা হলো 2 নম্বর ধাপ, করা উচিত। 3 নম্বর ধাপ আমি বলেছি, নিরূপণে যদি মনে হয় যে বিল্ডিংগুলি আসলে টোটালি হচ্ছে পুরনো এবং এগুলি মরণ ফাঁদ, পুরনো বিল্ডিং, সামান্য সাত তো অনেক দূরের 6 মাত্রার ভূমিকম্প হলে কোনো ধসে পড়তে পারে, সেইগুলি বরং তাদের জীবন রক্ষার স্বার্থেই মালিকরা সেগুলিকে টোটালি ভেঙে দিয়ে, রাতারাতি না, আজকেই হবে না, কালকেই হবে না, ভেঙে দিয়ে যাতে নতুন করে নির্মাণ করা হয়। এটা ছিল 3 নম্বর ধাপ আমি বলেছিলাম। আর 4 নম্বর ধাপ আমি বলেছিলাম, বাংলাদেশের বাস্তবতায় আমি তো ইচ্ছা করলেই রাতারাতি আমি বিল্ডিংগুলোকে ভেঙে ফেলতে পারবো না, রেট্রোফিট করতে পারবো না, এই লক্ষ লক্ষ বিল্ডিং অ্যাসেসও করতে পারবো না। ইন দ্য মিন ওয়াইল তাহলে আমাদের কি করা প্রয়োজন, এটা ছিল আমার 4 নম্বর ধাপ। এবং আমি মনে করি আমাদের বাস্তবতায় বাংলাদেশে 4 নম্বর ধাপটাই সবচেয়ে জরুরি। সেটা হচ্ছে এক ধরনের প্রস্তুতি, এক ধরনের মানসিক প্রস্তুতি, সাইকোলজিক্যাল প্রস্তুতি, এবং হচ্ছে মহড়ার যে দেওয়ার যে ব্যাপারটা, এটা এলিমেন্টারি স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, কমিউনিটি,
স্কুল, মাদ্রাসা, মন্দির সবখানেই এক ধরনের সরকারিভাবে এক ধরনের হচ্ছে যে আপনার প্রস্তুতির ব্যাপার, প্রস্তুতি নেওয়া এবং এই ব্যাপারে মহড়া দেওয়া ঘন, অর্থাৎ মহড়ার ব্যাপারটা আমাদের কালচারের মধ্যে নিয়ে আসা। আমি আজকে 5 নম্বর একটা ধাপ আজকে বলছি, 4টা তো বললাম। আমি মনে করি 5 নম্বর ধাপটা হচ্ছে বাংলাদেশে যে ভূমিকম্পগুলি হচ্ছে সেগুলির ব্যাপারে কিন্তু জিওলজিক্যাল যে কন্ডিশনটা কি বাংলাদেশের, কোথায় কোথায় ফল্ট লাইন রয়েছে, সেগুলি আমার দৃষ্টিতে পুরোপুরিভাবে এখনো যাচাই বাছাই করা হয়নি। আরো অনেক বেশি গভীর স্টাডি হওয়া দরকার, যেখানে ভূতাত্ত্বিক যারা তাদেরকে সেই দায়িত্ব দেওয়া দরকার, তাদেরকে ক্ষমতায়িত করা দরকার। আমি একটু আগে উল্লেখ করেছিলাম আপনাদের আলাপেই যে সারা পৃথিবী যখন ভূমিকম্প হয় আমরা কোথায় যাই, আমরা গিয়ে ইউএসজিএস, ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের সাইট থেকেই কিন্তু আজকে আমি দেখেছি, আজকে এটা 4 মাত্রার, তার আগেটা 4.3, এর আগেরটা ছিল 5.7। তাহলে একটা জিওলজিক্যাল অর্গানাইজেশন বাংলাদেশে ভূমিকম্প গবেষণা এবং এরকম যে আসলে নাই আসলে আমাদের দেশে যারা তাৎক্ষণিকভাবে এগুলি করা হয় আবহাওয়া অফিসের মাধ্যমে। এটা খুবই হাস্যস্কর একটা ব্যাপার। সেটা আমি মনে করি বাংলাদেশের ইউএসজিএস এর ইকুইভ্যালেন্ট হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। তাদেরকে ক্ষমতায়িত করা দরকার, তাদের হাতে রিসার্চ বাড়ানোর প্রয়োজন। তারা যাতে আরো চ্যুতিগুলো আরো যে ফল্ট লাইনগুলো কোথায়, তার ব্যাপ্তিটা কি, সেগুলি আরো বোঝা উচিত। আমি মনে করি আপনি 5টা পয়েন্ট বলেছেন। শামসুল আলম লিটন কিছু যুক্ত করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় স্যার চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরেছেন এবং এটা গভীর মনোযোগ দিয়ে শুনলে আপনারা অনেক উপকৃত হব আমরা সবাই। তবে স্যারের শেষ যে পয়েন্টটি সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বাকি 4টি বিষয়ের সঙ্গে অনেক প্রযুক্তি, অনেক রিসোর্সেস জড়িত। সেটি হচ্ছে যে ক্ষয়ক্ষতি মিনিমাইজ করা, কারণ ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় এগুলো হচ্ছে অ্যাক্ট অফ গড। এটা মানুষের আসলে মনুষ্য সৃষ্ট নয়, এবং বন্যার ক্ষেত্রে মানুষের কিছু ভূমিকা থাকে যদি নদী বা সমুদ্রকে যদি অবরুদ্ধ করা হয়, কিন্তু ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প কিন্তু অ্যাক্ট অফ গড, এখানে মানুষের কিছু করণীয় থাকে না, কিন্তু যেটা করণীয় থাকে সেটা হচ্ছে ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা। এক্ষেত্রে স্যারকে একটা শুধু জিনিস অ্যাড করতে পারি স্যার কথার সঙ্গে, সেটি হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট। ঢাকা শহর তো 2-3 কোটি, এখন কত কোটি আল্লাহ জানেন। তো যাই হোক, এখানে কিন্তু অ্যাসেম্বলি পয়েন্টটা ইম্পর্টেন্ট। মানে অ্যাসেম্বলি পয়েন্ট খুব সাধারণ কথা, কোথায় জড়ো হবে, পাড়ায় মহল্লায় অনেক ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন। মানে আমি শিরোনামে এটা বলেছি এবং আমরা আলাপও করছিলাম ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, কিন্তু মুশকিল হচ্ছে সরকারি হাসপাতালগুলোর অনেক ভবনই আসলে ঝুঁকিপূর্ণ। না, এখন যেখানে রোগীরা থাকে, যেখানে একজন রোগী নড়াচড়া করতে পারছেন না এবং একটা ভালনারেবল মানুষ, তার উপরে যদি ভবনের কিছু হয় তাহলে তো অবস্থা অনেক গুরুতর হয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে এটা জাতীয় যে পলিসি মেকার যারা আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এগুলোকে চিহ্নিত করার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন করেছে, অনেক ভবন তারা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত দুঃখজনক ঘটনা আছে জগন্নাথ হলে। সো এটা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষয়ক্ষতি কমানোর জন্য সেটি হচ্ছে যে স্যার যেটা মহড়ার কথা বলেছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার কিন্তু ড্রিল করাটা ভেরি ইম্পর্টেন্ট। অফিস, আদালত, স্কুল, কলেজ সব জায়গায় সচেতনতা। আর হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, এই যে সমস্ত পাড়ায় মহল্লায় পার্কগুলোকে সব বাণিজ্যিক ভবন বানাচ্ছে, এটা ভয়ঙ্কর, এটা রুখতে হবে। এবং অবৈধ যে জায়গাগুলো অকুপাই করা হয়েছে, খালের মতো খাল আমরা মাঝে মাঝে উদ্ধার করতে দেখি, কিন্তু মাঠগুলো উদ্ধার করতে দেখি না। মাঠগুলোর উপরে যারা অবৈধভাবে করেছে এবং অবৈধ স্থাপন করেছে, এগুলোকে ভেঙে আমাদের ক্ষয়ক্ষতি মিনিমাইজেশনের জন্য, যেহেতু আমাদের এখানে ফল্ট লাইন আছে এবং ভূমিকম্প কত ভয়ঙ্কর হতে পারে, আমার মনে হয় জাপানকে আমরা মাঝে মাঝে দেখা উচিত। জাপানে প্রতি বছর যে বছর সবচেয়ে কম হয় সে বছর মনে হয় হয়তো 8-10টা হয়, এবং সেখানে কিন্তু একটা শহর মাটিতে মিশে যায় এরকম এত কিছুর পরেও। এটাই হচ্ছে আসলে একেবারেই বটম লাইন। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে একটু আলোচনাটা শেষই করব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনি কিছু পরামর্শ দিয়ে, অনেকে আমাদের কাছে জানতে চান আসলে ভূমিকম্পের সময় আমরা কি করব। অনেকে আছেন, আমরা যখন গেল 21 তারিখে ভূমিকম্পের কথা আমরা বলছিলাম যে তখন কিন্তু গাজীপুরে শুধু হুড়ুহুড়ি করে নামতে গিয়ে 252 জন আহত হয়েছিলেন একটি পোশাক কারখানার। করবোটা কি, সংক্ষেপে যদি একটু সাজেশন দিয়ে দেন তাহলে সেটা নিয়ে আলোচনাটা শেষ করব। জি, ধন্যবাদ। যেটা উনি বললেন যে মহড়াটা তো আসলে প্রস্তুতিরই অংশ, অথবা প্রস্তুতিরই মহড়ারই অংশ। এবং মহড়া বলতে আমরা যদি মহড়াটা না দিই তাহলে বুঝবো না যে প্রত্যেকটা বিল্ডিংয়ে
আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট কোথায় হবে, অথবা শহরে তো অ্যাসেম্বলি পয়েন্টের সুযোগই নেই, যেটা ভাই বললেন একটু আগে, তখন আমরা নিজেকে ক্ষয়ক্ষতির থেকে মিনিমাইজ করার জন্য আমরা বিল্ডিংগুলির কোন অঞ্চলে দাঁড়াবো, আসলে লাফালাফি করবো কিনা, দৌড়াদৌড়ি করবো কিনা, এই জিনিসগুলি হচ্ছে মহড়ার অংশ, অ্যাসেম্বলির অংশ এবং হচ্ছে প্রস্তুতির অংশ। তো সেইগুলি তো হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর জন্য এই পরিকল্পনাটা কি হবে যখন একটা আর্থকুইক শুরু হবে, প্রত্যেকটা বিল্ডিং এর জন্য, প্রত্যেকটা বাড়ির জন্য, সেটা এই সিদ্ধান্তটা থাকতে হবে, বাড়ির মধ্যে থাকতে হবে, বিল্ডিং এ যারা তার মানে বোঝা গেল আমাদের যে প্রস্তুতি বা মহড়ার কথা বলা হচ্ছে সেখানে পুরোপুরি একটা কোর্স ম্যানুয়াল থাকবে যে আমরা আসলে ভূমিকম্পের সময় এই কাজটা করব, তাহলে আসলে চমৎকার ভাবে আমরা হয়তো কিছুটা হলে দুর্যোগের বিপরীতে দাঁড়াতে পারবো।